বিগত 6 এপ্রিল 2024 আমি গিয়েছিলাম ঐতিহাসিক স্মৃতি বিজড়িত রয় ভিলাতে। এই রয় ভিলাই হলো বর্তমানে দার্জিলিং রামকৃষ্ণ মিশন। আর এই পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব সেই ঐতিহাসিক রয় ভিলা ভ্রমণের অভিজ্ঞতা। আর সঙ্গে থাকছে দার্জিলিং মেলে কাটানো একটি অসাধারণ সন্ধ্যা। চলুন শুরু করা যাক। মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দেখে আমরা লাঞ্চ করলাম, ওই জুয়ের নিচেই একটা রেস্টুরেন্টে লাঞ্চ করলাম। লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন এলাম রয় ভিলাতে। আমার পেছনে যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয় ভিলা। এই রয় ভিলাই এখন বর্তমানে দার্জিলিং রামকৃষ্ণ মিশনে পরিণত হয়েছে। তো চলুন ওপরে উঠি। এই রয় ভিলা নিয়ে এক বিশাল ইতিহাস আছে, তো যাই ওপরে, তারপর আপনাদের সাথে সেই ইতিহাস শেয়ার করব। এই রয় ভিলা হচ্ছে একটা হেরিটেজ বিল্ডিং। তো এটা প্রাইভেট প্রপার্টি ছিল, এখন এটা রামকৃষ্ণ মিশনের কন্ট্রোলে আছে। আর এই ভিলার যে বয়স সেটা হচ্ছে প্রায় 115 বছর। এই রয় ভিলা কিন্তু একটা প্রাইভেট প্রপার্টি ছিল। এই ভিলার লোকেশন যদি আমি বলি তাহলে এটা হচ্ছে লেবং কার্ট রোডের ওপর অবস্থিত। এই রয় ভিলার যিনি ওনার ছিলেন তার নাম দ্বারকানাথ রয়। উনি ছিলেন প্রেসিডেন্সি কলেজের যে প্রথম প্রিন্সিপাল পি.কে. রয়, ওনার ভাই। এই রয় ভিলার যে লোকেশন, সেই লোকেশনটা কিন্তু অসাধারণ সুন্দর। এই হচ্ছে এই রয় ভিলা থেকে উল্টো দিকের ভ্যালি ভিউ। এই রয় ভিলার যে অবস্থান এবং এর যে অ্যাম্বিয়েন্স, এটা এতটাই ভালো ছিল যে বিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু এই ভিলাটা রেন্টে নিয়েছিলেন উনি এবং ওনার স্ত্রী এখানে থাকার জন্য দ্বারকানাথ রয়ের কাছ থেকে। দ্বারকানাথ রয় ছিলেন ওনার বন্ধু। তো এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে যে ভিউটা পাওয়া যাচ্ছে, তাহলে তখন কতটা সুন্দর ছিল এটা। আর এই রয় ভিলার সাথে আরও একটা ইতিহাস জড়িত আছে, সেটা হচ্ছে ভগিনী নিবেদিতা। ওনার যখন শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তখন তিনি এখানে এসে বেশ কিছুদিন ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু এবং ওনার স্ত্রীর সাথে। 1903 থেকে 1911 খ্রিস্টাব্দের মধ্যে ভগিনী নিবেদিতা এই রয় ভিলাতে 242 দিন স্পেন্ড করেছিলেন। আর 1911 সালে এই রয় ভিলাতেই ভগিনী নিবেদিতা দেহত্যাগ করেন। আর এই পেছনের দিকের এই যে জঙ্গলটা, এটা একটু দেখুন। সত্যি এই রয় ভিলার যে অবস্থান, এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা কিন্তু অপূর্ব সুন্দর। সেই জন্যই আচার্য জগদীশচন্দ্র বসু এই রয় ভিলার প্রতি এতটা আকৃষ্ট হয়েছিলেন। তো এই হচ্ছে এন্ট্রান্স। তো এখানে আমাদেরকে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। এখানে লেখা আছে, আমরা এখানে জুতো খুলে ভেতরে ঢুকলাম। পুরো যে এই জায়গাটা, পুরো জায়গাটা একদম কাঠের তৈরি, খুব সুন্দর। এখানে বিভিন্ন পেন্টিং রয়েছে, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, সারদা দেবী, সবার। আর এর সামনে রয়েছে ইউনিভার্সাল প্রেয়ার হল। আর এখানেই ভগিনী নিবেদিতা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এই হচ্ছে প্রেয়ার হলের ভেতরে। এখানে রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, সারদা দেবী, আর এইদিকে রয়েছে ভগিনী নিবেদিতা। আর এইদিকে রয়েছে মিউজিয়াম। চলুন যাওয়া যাক। এখানে বিভিন্ন জায়গাতে কিছু প্রাইভেট জায়গা আছে যেগুলোতে আপনি কিন্তু ঢুকতে পারবেন না। পুরো যে এই বাড়ির স্ট্রাকচার বাইরের ভেতরে এবং পুরোটাই হচ্ছে কাঠের স্ট্রাকচার, 100% কাঠের স্ট্রাকচার।
এটা হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামে ঢুকে এখানে বাইরে প্রচুর ছবি লাগানো রয়েছে। এখানে সবার ছবি রয়েছে, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, আচার্য জগদীশচন্দ্র বসু, সবার। কিছু রেয়ার পিকচারও এখানে লাগানো রয়েছে। আর এই হচ্ছে মিউজিয়াম। চলুন ভেতরে যাওয়া যাক। এই মিউজিয়ামের দেওয়ালে ভগিনী নিবেদিতার জীবনের বিভিন্ন কাহিনী ফটোগ্রাফির আকারে তুলে ধরা হয়েছে। আর এই মিউজিয়ামের মধ্যে অনেক পুরনো জিনিসপত্র রাখা রয়েছে, যেমন এই টেবিল ঘড়ি, তারপর এই রেডিও, এই নাইট ল্যাম্প, এগুলো। কিন্তু এগুলো কোনোটাই সিস্টার নিবেদিতা ইউজ করেননি, কিন্তু প্রত্যেকটাই হচ্ছে 100 বছরের বেশি পুরনো। আর এখানে একটি যন্ত্র রাখা আছে, খুব সম্ভবত এটা ট্রানজিস্টার টাইপের কিছু একটা হবে, আমি শিওর নয়, বাট দেখে মনে হচ্ছে। কেউ সঠিকভাবে জানলে একটু কমেন্ট করে জানাবেন। ভাবো এত সুন্দর যে একটা জায়গা, কিন্তু এখানে কোনো টুরিস্ট নেই, তাই না? এবং টুরিস্ট নেই, এবং আমরা যে এসেছি আমরা এখনো আসা পর্যন্ত কাউকে দেখতেও পাইনি এখানে। মানে কেউ নেই যে যিনি গাইড করবেন যে এখানে যান, এটা দেখুন, এটা এখানে এই ছিল, কেউ বলারও কেউ লোক নেই। তো এত বড় ভিলা এবং এটা এত সুন্দর যে একটা জায়গা, এত ইম্পর্টেন্ট যে একটা জায়গা, সেই জায়গাতে কোনো টুরিস্টও নেই, শুধু আমরাই আছি এখানে। এবং এই যে মিউজিয়াম বা যে প্রেয়ার হল যেগুলোতে আমরা ঘুরে এলাম, সেখানে কাউকে দেখতেও পেলাম না, মানে বা এই পুরো যে হিস্ট্রি এটাকে ডেমনস্ট্রেট করার মতো এখানে কেউ নেই। এই উপরের মিউজিয়াম থেকে নিচে নেমে এলাম, এখানে এখানে বিভিন্ন বই রয়েছে। এখানে হিস্ট্রি অফ রয় ভিলা, এখানে প্রচুর বই রয়েছে। এই জায়গাটাতে একটু আলোর ব্যবস্থা করলে খুব ভালো হতো। আলোগুলো রয়েছে কিন্তু কোনোটাই জ্বলছে না। এখানে একটা ছবিতে পুরনো রয় ভিলার ছবি রয়েছে, টর্চের লাইটটা জ্বালায়। এখানে একটা ছবি রয়েছে, এই ওপরে এই যে ছবিটা দেখছেন এটা হচ্ছে পুরনো রয় ভিলার ছবি, আর নিচে এই যে ছবিটা এটা হচ্ছে আফটার রেস্টোরেশন করার পর এখনকার রয় ভিলা হচ্ছে এটা। এবং এখানে এই রেস্টোরেশন ওয়ার্ক যা হয়েছে তার কিছু কিছু খণ্ডচিত্র এখানে তুলে ধরা হয়েছে। 1911 খ্রিস্টাব্দের পর বহুদিন এই রয় ভিলা অ্যাবান্ডান্ড অবস্থায় ছিল। তারপর 1954 খ্রিস্টাব্দে যখন মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট স্থাপন হয়, তখন কিন্তু মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট প্রথমে এই রয় ভিলাতেই গঠিত হয়েছিল। তো প্রথম দিকে এই মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের স্টুডেন্টের সংখ্যা অনেক কম ছিল, ওই 20 জনের মতো। তাই এখান থেকেই মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের পথ চলা শুরু হয়েছিল। কিন্তু পরবর্তীকালে 1957 খ্রিস্টাব্দে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এখান থেকে স্থানান্তরিত করে দেওয়া হয়। 1957 সালে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এখান থেকে স্থানান্তরিত হয়ে যাওয়ার পর 1963 সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই প্রপার্টিটা ওনারের কাছ থেকে পারচেস করে নিয়েছিলেন। তারপর বেশ কিছুদিন এটা জিটিএ এবং তারপর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তত্ত্বাবধানে ছিল। পরবর্তীকালে জিটিএ এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মধ্যে অনেক আলোচনার পর এটা ডিসাইড করা হয় যে এই রয় ভিলাকে রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেওয়া হবে। 2013 সালে এই রয় ভিলাকে
বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেওয়া হয় এবং তারপর থেকে এই রয় ভিলা রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানেই আছে এবং ওনারাই এটা কন্ট্রোল করেন। এই বোর্ডে এই রয় ভিলার হিস্ট্রি সম্বন্ধে লেখা আছে, যেগুলো কিছু আমি আপনাদেরকে বললাম। রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেওয়ার পর রামকৃষ্ণ মিশন এখানে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়েছেন। তার মধ্যে এই যে এখানে লেখা রয়েছে গদাধর অভ্যুদয় প্রকল্প, যেটা একটা চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাছাড়াও আছে মার্গারেট কম্পিউটার ট্রেনিং স্কুল, সিস্টার নিবেদিতা মিউজিক স্কুল, এবং এখানে স্টুডেন্টদের স্কলারশিপের ব্যবস্থা আছে। তো দারুণ একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। তো এইরকম একটা অ্যাবান্ডান্ট ভিলাকে রেস্টোর করে তারপর এখানে এই যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং রামকৃষ্ণ মিশন যে ইনিশিয়েটিভটা নিয়েছে, সেটা কিন্তু একটা দারুণ ব্যাপার। খুব ভালো লাগলো এই রয় ভিলা, এই রামকৃষ্ণ মিশন দার্জিলিং ভিজিট করে। আর সামনের এই বিল্ডিংটা হলো রামকৃষ্ণ মিশনের অফিস। তো ভেতরে এখন তো কাউকে দেখতে পাচ্ছি না। তো এখানেই সমস্ত অফিসিয়াল কাজকর্ম চালানো হয়। এখানে লেখা রয়েছে সিস্টার নিবেদিতা এক্সিবিশন, কিন্তু এটা এখন আন্ডার কনস্ট্রাকশন। এতদিনের পুরনো এই বিল্ডিংয়ে কি আসেননি? জওহরলাল নেহরু এসছেন, ডক্টর বিধান রায়, ইন্দিরা গান্ধী, আচার্য জগদীশচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, ভগিনী নিবেদিতা। তো আমার মনে হয় রামকৃষ্ণ মিশনের মানে রেস্টোরেশন হয়েছে এবং ওনারা টেক ওভার করেছেন, কিন্তু আরও মনে হয় একটু গুরুত্ব দেওয়ার দরকার আছে, তাই না? মানে একটু নয়, মানে পুরোটাই এত বড় একটা জায়গা যেখানে ভগিনী নিবেদিতা এসে নিজের দেহ রেখেছেন। তো তিনি আমাদের দেশের জন্য ওইখান থেকে এখানে চলে এলেন, কোথায় আয়ারল্যান্ড থেকে এখানে ইন্ডিয়া এসে তার পুরো কর্মজীবন ইন্ডিয়াতে। সেখানে ইন্ডিয়ার মানুষ যদি সেই স্মৃতিটুকুও না ধরে রাখতে পারে, সেটা তো আমাদের চরম ব্যর্থতা, তাই না? আমার মনে হয় আরও এটাতে আরও নজর দেওয়া উচিত এবং আরও সুন্দরভাবে মেনটেন করা উচিত এবং এখানে আরও স্টাফ রাখা উচিত যারা পুরো যে এই ভিলার হিস্ট্রি বা আরও যে সমস্ত ইতিহাস আছে সেগুলো যে ট্যুরিস্টরা আসবেন তাদেরকে ডেমনস্ট্রেট করবে। তো যাই হোক, এই যে রয় ভিলা, এই এত যে ইম্পর্ট্যান্ট একটা হেরিটেজ বিল্ডিং, কিন্তু এখানে ট্যুরিস্ট কেউ আসেন না। আমরা যে এতক্ষণ স্পেন্ড করলাম, মোটামুটি আমরা 3:05 ঢুকেছিলাম, এখন বাজছে 4:05। তো 1 ঘন্টা আমরা এখানে আছি, তো কাউকে দেখলাম না, কেউ আসে না। আমার মনে হয় 90% মানুষ যারা 99% মানুষ যারা দার্জিলিং আসেন তারা জানেনই না এইটার ব্যাপারে। হ্যাঁ, এটা তো দার্জিলিং এ যে ঘোরায় তার যে আইটিনারি প্রোভাইড করে থাকেই না, এসব থাকেই না, সেখানেও দেওয়া হয় না। তো বাঙালি হিসাবে এত যে একটা বিখ্যাত জায়গা, এত যে মানে কি বলবো, এই হেরিটেজ বিল্ডিং এর সাথে এত ইতিহাস জড়িত আছে, তো এইখানেও তো আসা উচিত সবার এবং জানা দরকার এটা, এবং অবশ্যই এটার আরও প্রচারও দরকার। দেখা যাক রামকৃষ্ণ মিশন এটাকে কিভাবে আমার সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। আশা করি নিশ্চয়ই ওনারা স্টেপ নেবেন এবং এটাকে সবার কাছে মানে এটা যে প্রচার যাতে আরও ভালোভাবে হয় তার ব্যবস্থা করবেন। তো এই রয় ভিলা থেকে দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে আমরা বেরিয়ে এলাম। তো এখন 4টে বেজে গেছে, দেখি এবার আমরা দার্জিলিং ম্যালে যাব, ওখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। এই রয় ভিলা বা দার্জিলিং রামকৃষ্ণ মিশন, এটার যে ভিজিটিং আওয়ার্স সেটা হচ্ছে সকালবেলা 9টা থেকে 12টা এবং বিকেলবেলা 2টো থেকে 4টে। তো এই টাইমটা মেনটেন করে কিন্তু আপনারা আসবেন। আর এখান থেকে কিছুটা চড়াই উঠতে হচ্ছে, ওপর পর্যন্ত কিন্তু গাড়ি যায় না, গাড়ি আপনাদেরকে গেটে ছাড়বে, আপনাদেরকে এখান থেকে হেঁটে ওপরে উঠতে হবে। খুব বেশি নয়, মিনিট 10 মতো লাগবে উঠতে। সিঁড়ি নেই, মানে স্লোপ করা আছে, তো মোটামুটি 10 মিনিটের মতো লাগবে ওপরে যেতে। RKM থেকে আমরা এখন এলাম দার্জিলিং মেলে, এখন টাইম হয়েছে 4:30। তো মেল তো সবসময় প্রাণবন্ত, সবসময় যখনই আপনি আসবেন আপনার মন ভরে যাবে।
आप देखो, आपके साथ चलेगा ना? देखो দার্জিলিং মেলে এসে আমরা এখানে গোল্ডেন টিপসে এলাম। তো গোল্ডেন টিপসে আসার যে প্রধান কারণ সেটা হচ্ছে পিওর দার্জিলিং টি টেস্ট করা। তো আগের বার আমি যখন দার্জিলিং এসেছিলাম তখন এখানে হোয়াইট টি ট্রাই করেছিলাম, তার মানে অসাধারণ ছিল। তো সেম চা আবার এখানে ট্রাই করবো, আর তার সাথে অন্য একটা আর আচ্ছা কী কী নিলাম আমরা চা? একটা হোয়াইট রেলিশ আর একটা সামার এক্সোটিকা। তো আসুক, হোয়াইট টি তো আমি আগেই ট্রাই করেছি, ওটাতে আমি জানি ওটা ভালো, ওটা আবার ট্রাই করবো। আর সামার এক্সোটিকাটা এবারে ফার্স্ট টাইম ট্রাই করবো। सामर एक्सोटिका राइट? सामर मेलोडी एक्सोटिका और ये वाइट रिलिश और इसको ये सेकेंड फ्लश जो होता है 4 मिनट्स ओवर होने तक आप वेट करके आप उसके बाद सर्व कर सकते हैं। और ये वाइट टी जो है वो 5 मिनट्स তো ওনারা এই টাইমারটা দিয়ে গেলেন আমাদেরকে। তো হোয়াইট টি এর জন্য এই 5 মিনিটস ওয়েট করতে হবে, আর যে সামার এক্সোটিকা তার জন্য এই 4 মিনিট ওয়েট করতে হবে, তারপর আমরা এটাকে সার্ভ করতে পারবো। তো তাহলে ওয়েট করো। আমাদের 4 মিনিটস টাইম ওভার। এটা হচ্ছে সামার এক্সোটিকা, তাই তো? হ্যাঁ, তুমি নাও, আমি তারপরে হোয়াইট টি নাও, ট্রাই করো। কেমন কেমন দারুণ। কিরকম টেস্ট বোঝাতে পারবে? ফ্যান্টাস্টিক, দারুণ টেস্ট, অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে হোয়াইট রেলিশ, হোয়াইট টি। এটা অ্যাজ ইউজুয়াল অসাধারণ। আগেরবার খেয়েছিলে একই রকম লাগছে? হোয়াইট টি কখনো বাড়িতে হয় না, কিন্তু এখানে খেতে এলে মানে সেটা খেতেই হবে আর কি। ভাই এটার যে ফ্লেভার, যে গন্ধটা আছে না, সেটা মানে বোঝানো সম্ভব নয়। মানে ধরুন কোনো একটা খাবার আপনি কল্পনা করতে পারেন যে এটা মিষ্টি হবে, এটা নুন হবে, কিন্তু এটার যা টেস্ট, এটা যখন আপনি খাবেন তখনই আপনি একমাত্র রিয়েলাইজ করতে পারবেন। তাছাড়া এটা কল্পনা করা সম্ভব নয় যে দার্জিলিং টি এরকম টেস্ট হতে পারে। আমরা এই যে হোয়াইট রেলিশ চাটা নিয়েছি, মানে যেটা হোয়াইট টি যেটা নিয়েছি, সেটার দাম হচ্ছে 2 কাপের জন্য দাম হচ্ছে 250। আর ওই সামার এক্সোটিকা যেটা নিয়েছি সেটার দাম হচ্ছে 2 কাপের জন্য 190। মানে হোয়াইট টিটা হচ্ছে 125 টাকা পার কাপ, আর সামার এক্সোটিকাটা এটা হচ্ছে 95 রুপিস পার কাপ। এখন কেএফসি আমরা কলকাতাতেও খাই। তাহলে আমরা এখন যাবো গ্লেনারিসে। মল মার্কেট ঘুরে আমরা এখন এলাম গ্লেনারিসে টুকটাক কিছু খাওয়ার জন্য। আমরা এখন এলাম গ্লেনারিসে, একটু স্ন্যাক্সই করবো, ডিনার করবো না, হেভি কিছু খাবো না, অল্প স্বল্প কিছু খাবোই ঠিক করেছি। কি দেবে অর্ডার? বলছি কি অর্ডার দেবে? একটা সিজলার। আচ্ছা, আমি ছোটোখাটো ফাটি খাই সিজলার। আর একটা বাবানের চিকেন ড্রামস্টিক। হ্যাঁ, আচ্ছা, ভাবলাম খুবই হালকা খাবো, কিন্তু বলছে সিজলার খাবো। আর কিছু করার নেই। তবে গ্লেনারিসে এলে আপনারা পর্ক ট্রাই করতে পারেন। এখানে রোস্টেড পর্কের একটা ডিশ হয়, ওই ডিশটা আপনারা ট্রাই করতে পারেন। আমি আগেরবার এসে পর্ক ট্রাই করেছিলাম, কিন্তু এখন ঠান্ডাটা অতটা নেই, সেই জন্য পর্কটা এবারে ট্রাই করছিলাম।
ডোনাটস নিও না কোনটা? দাঁড়াও কী কী নিলে বলো তো? ক্রিম রোল, এটা ক্রিম রোল, এটা নান খাটাই, এটা ফ্রুট কেক, ফ্রুট কেক, এটা চকলেট chocolate মাফিন, muffin, এটা? সুইট বিস্কিট। সুইট বিস্কিট। চলো বিল করো। ওখানে দিয়ে চলে এসো। এখন সময় হলো সন্ধ্যে 7:30। তো আমরা ফিরলাম হোমস্টেতে। তো আজকে আমাদের দিনটা দারুণ কাটলো। তো এই ভিডিওটা আজকে আমি এখানে শেষ করব। এই ভিডিও দেখে আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের এই ভিডিও কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল স্টোরি অফ লেন্স থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।